ওসমান হাদির গুলিবিদ্ধ হবার ঘটনায় ডাকসু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে তার পদত্যাগ চেয়েছেন। শুধু সেটা না, আরও দুজন মন্ত্রী না উপদেষ্টা, আরও দুই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। কেন চেয়েছেন সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে, কথা বলতে চাই। বিশেষ করে যেভাবেই হোক, যে কোনো ঘটনাই ঘটুক না কেন, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে সামনে এনে তাকে ভিলেন বানানোর চেষ্টা আবারও আমরা দেখলাম। গতকাল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। আমরা অনেকে দেখেছি, হয়তো পাশে দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি একটা সময় দিয়ে কিছু দাবি জানান এবং এর মধ্যে 3টা দাবি ছিল এক ধরনের পাতানো খেলার মতো বলছে। কারণ যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যেহেতু উপদেষ্টা, এই দায়িত্ব ওনার, এটা আমরা দেবই, অবশ্যই দেব। উনি যত ব্যর্থতা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কিছু তার, এটা মানতেই হবে, যেহেতু তিনি এইটার প্রধান দায়িত্বে আছেন। তিনি আবার কৃষি উপদেষ্টাও। কিন্তু এই মন্ত্রণালয় মূলত চালায় বিশেষ সহকারী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় আছেন এবং সচিব, আইজিপি, এরাও মূলত তারাই এটা চালান। একটা সিস্টেম যখন ফেইল করে, মন্ত্রীর পদত্যাগ আমরা চাই, আমিও চাই, কিন্তু বিশেষ সহকারী, সচিব, এরা সবাই কেন না? মজার ব্যাপার, জনাব সাদিক কায়েম ওনাদেরকে বাদটা দিয়ে দিয়েছেন। তো আমরা আসলে হয়তো বুঝতে পারি কেন ওটা বাদ তিনি দেন। আমরা জানি এই সরকারের মধ্যে নানা রকম পাওয়ার সেন্টার আছে, সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে টরিয়ে দিতে পারলেও মূলত যে সেন্টারটা আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, জামাতকে প্রভাবিত করে বা জামাতের ইনফ্লুয়েন্স আছে যাদের ওপরে বলে ধারণা করা হয়, এগুলো পারসেপশনের কথা বলছি, সেগুলো বাদ দিয়ে কথা বলেছে। আমরা সরিয়ে রাখি, মানে একটা মন্ত্রণালয়ের যদি পরিবর্তন করতে হয়, আমি ইনভেরিয়েবলি, মানে আমি যখন পদত্যাগ চেয়েছি, উপদেষ্টা এবং বিশেষ সহকারী দুজনের কথাই বলেছি এবং আমি মনে করি সচিব সহ সব কিছুই করা দরকার। এর মধ্যে একটা পিক অ্যান্ড চুজ আছে, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কেন চাওয়া হলো আমি নিশ্চিত নই আসলে, কারণ কোনো ব্যাখ্যাও খুঁজে পাইনি। মানে কেন, মানে এই জনাব হাদির হত্যাকারীরা ইন্ডিয়া চলে গেছে বলে ধারণা করা হচ্ছে, এখনো প্রমাণিত না। তো তিনি আনতে পারেন নাই এই জন্য আমি জানি না, সত্যিই জানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরাট দায় আছে হত্যাকারীদেরকে ধরতে না পারা। তারা যদি ভারত পালিয়ে গিয়ে থাকে, বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, সব দায় দায়িত্ব তাদের প্রধানত। আমরা জানি না আসলে কেন। এবার মূল ব্যাপার, যেহেতু তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, কেষ্টা বেটাই চোর বলি না, যত দোষী হোক না কেন, আসিফ নজরুল, তার পদত্যাগ চাওয়া হয়েছে। জামায়াতে ইসলামী তার যে তালিকা দিয়েছিল সরকারের কাছে সরিয়ে দিতে হবে, তার মধ্যে আসিফ নজরুল আছেন এবং এনসিপির তালিকাতেও তিনি ছিলেন। এই যে কিছুদিন আগে যখন পরস্পরকে সরকারকে সবগুলো দল এক ধরনের তালিকা দিচ্ছিল, আমরা এনসিপির কাউকেও দেখছি যেন আসিফ নজরুল শুধু অপসারণ না, তার বিচার দাবি করছেন, কারণ জামিন হচ্ছে। আমরা খেয়াল করেছি জনাব হাদির যিনি হত্যাকারী বলে সন্দেহভাজন, তিনি আদালত থেকে জামিন পেয়েছিলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী, আদালত থেকে জামিন পেয়েছিলেন এবং এই জামিনকে কেন্দ্র করে একজন বিএনপির পন্থী আইনজীবীকে খুবই ব্লেম করা হয়েছে। মানে আমাদের একটু বুঝতে হবে, আমরা যে জুডিশিয়াল সিস্টেম বা প্রসেসে বিশ্বাস করি, সেই প্রসেসে প্রত্যেকের আইনজীবী পাওয়ার অধিকার আছে এবং সেটা এটাকে ক্রিমিনালাইজ করার কোনো স্কোপ নেই। এটা নিয়ে আসলে আলোচনার কিছুই নেই। এখন জামিন অনেক হচ্ছে, সেটার জন্য জনাব আসিফ নজরুল দায়ী, একটা পরিসংখ্যান ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রাথমিকভাবে বলি, অন্তত আগে প্রাথমিকভাবে, হাদির যিনি সন্দেহভাজন হত্যাকারী, তিনি তো উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। উচ্চ আদালত ইতিহাসে, এই যে আমরা এখন মানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, আমরা মূলত নিম্ন আদালতের কথা বলি, কারণ কনস্টিটিউশনালি আর্টিকেল 116 অনুযায়ী নিম্ন আদালতের উপরে সরকারের সরাসরি প্রভাব আছে, তাদের বদলি, পদোন্নতি, এগুলোর ক্ষেত্রে। তার মানে এইও না যে একেবারে ঘাট ধরে তাদেরকে যা ইচ্ছে তা বলানো যাবে, করানো যাবে, কিন্তু প্রভাব আছে অফিসিয়ালি, বা ছিল, আমরা এভাবে বলবো। উচ্চ আদালতে তো কখনোই ছিল না। সুতরাং উচ্চ আদালতের যে জামিন হয়েছে তার সাথে আইন উপদেষ্টার কোনো রকম কোনো ফর্মাল দায় নেই। প্রমাণ ছাড়া, জানা ছাড়া এসব বলা অত্যন্ত গর্হিত কাজ। আর নিম্ন আদালতের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, যেহেতু এই জিনিসগুলোর উপরে সরকারের প্রভাব আছে, সরকার কখনো প্রভাব রাখার চেষ্টা করেছে বিচার এবং এসবের ইস্যুতেও, কিন্তু তারপরও নিম্ন আদালতের বিচারক যদি মনে করেন কারো কথা শুনবেন না, তিনি না শুনে থাকতেই পারেন। আর এখন তো আমরা বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণের পথে চলে গেছে, আমাদের পৃথক সেক্রেটারিয়েট সহ সব কিছু হচ্ছে, কিন্তু ওটাও আসলে মন্ত্রণালয়কে বা উপদেষ্টাকে সরাসরি দায় দেওয়ার কিছু নাই। একটা কথা একটু বলে ফেলা ভালো,
আমাদের আইনজীবীরা আছেন, আমাদের বিচার বিভাগ আছে, বিচার বিভাগের প্রতি যদি কোথাও অন্যায়ভাবে ভুলভাবে জামিন দেওয়া হয়, জামিন অবশ্য একেবারেই বিচারকের এখতিয়ার, জামিন একেবারেই এখতিয়ারের ব্যাপার, এটার মধ্যে এটা কেন হলো না এই প্রশ্নগুলো তোলা খুব সোজা না, কিন্তু তারপরও এর মধ্যে তো বিচার বিভাগেরও ইনভলভমেন্ট থাকতে পারে। আমরা এই প্রশ্নগুলো কেন তুলব না? বিচার বিভাগ বাংলাদেশের সব বিভাগে যদি সমস্যা থাকে, সবার মধ্যে যদি সমস্যা থাকে, বিচার বিভাগেই থাকতে পারে না? কিন্তু আমরা এই প্রশ্নগুলো তুলছি না অহেতুক। যেন আসিফ নজরুলকে সেই প্রথম দিন থেকে, আমি এটা বলছি, ভদ্রলোক প্রথম দিন থেকে টার্গেট হচ্ছেন, তাকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, দেশে এবং বিদেশ থেকে। বিদেশি ইঙ্গিত আছে কি জলে আসিফ নজরুলের সমস্যা, কয়েকজন মানুষ, আসিফ নজরুল আছেন, যারা ওয়াকারুজ্জামান আছেন মিলিটারি চিফ, এদেরকে প্রসঙ্গে টেনে আনা হয়। কারণ সেই শুরুতে যে সরকারটা হয়েছিল, সেই সরকারটা অনেকে মনে করেন বিপ্লবী সরকার হয়ে উঠতে পারে নাই, বিপ্লবী সরকারের নামে ক্ষমতা দখল করতে পারেন নাই তারা, কয়েকজন ব্যক্তি তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে এনারা আছেন। তেনারা যদি সত্যি থেকে থাকেন বা তারা শুরু থেকেই নির্বাচনের পক্ষে, দ্রুত নির্বাচন হোক, মানে এই সরকারের 5 বছর থাকতে হবে যে খোয়াব যারা দেখেছিলেন তারা এর মধ্যে ছিলেন না, বা রাদার বাধা হয়ে থাকতে চেয়েছেন, এরা এই কারণেই বিরাগ ভাজন হয়েছেন বলে ধারণা করতে পারি। সো আবারও একই রকম চেষ্টা, একজন ডাকসুর ভিপি হওয়া একটা দায়িত্বশীল পজিশন, সেই মানুষটা যদি এই ন্যূনতম তথ্য না জানেন, এই ন্যূনতম বেসিকটা না জানেন, একজন মানুষকে যদি তারা অপসারণ চাইতে পারেন, আবারও বলছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো সেটকে চেঞ্জ করে দেওয়া আমরা চাইতে পারি, অনেক দিন আগে থেকে চাইতে পারি। এটা শুধুমাত্র হাদি খুন হয়েছেন বলে, হাদির জীবনের মূল্য অনেক বেশি, ব্যাপারগুলো এইরকম না। বহু মব হয়েছে, মানে বহু মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, বহু মাজার ভাঙা হয়েছে, কোথাও আমরা কোনো সিগনিফিক্যান্ট পদক্ষেপ নিতে দেখিনি। এদের দায়িত্ব এর অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল। একটা রাষ্ট্রের কাছে ওসমান হাদির জীবনের মূল্য যতটা, একজন ভীষণ প্রান্তিক দরিদ্র একজন মানুষ, এরকম দরিদ্র মানুষ ভ্যান চালককে পিটিয়ে, মানে ভ্যান চুরি করছেন এই অভিযোগে পিটিয়ে মেরে ফেলে, তার জীবনের মূল্য রাষ্ট্রের কাছে ইকুয়াল হতে হবে। সো তাদের ব্যর্থতা অনেক পুরনো, তাদের পদত্যাগ আবার তাদের মধ্যে শুধু উপদেশটা না, পুরো সেটকে পাল্টে ফেলার আলাপ হতেই পারে। কিন্তু অহেতুক এই জিনিসগুলো আনা বাংলাদেশকে একটা অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা বলে আমরা মনে করতে পারি। জনাব ওসমান হাদির হত্যাকাণ্ড আসলে শুধু একটা সাধারণ হত্যাকাণ্ড না, এই অর্থে যে বাংলাদেশের নির্বাচনের আগে ইন এভরি পসিবল ওয়ে অস্থিরতা তৈরি যাতে করা যায় সেই চেষ্টা আছে, এবং আমরা ডাকসুর ভিপিকে সেই চেষ্টার পার্ট হতে দেখলাম। কারণ বলছি, তিনি এমন কিছু দাবি তুলেছেন যেগুলো অযৌক্তিক, তিনি না জানলে এটা তার জন্য ভয়ঙ্কর খারাপ ব্যাপার। একজন ডাকসুর ভিপি হয়েছেন, তিনি এটা জানেন না, যদি জেনে শুনে করেন এটা পরিকল্পিত অন্যায় পরিকল্পনা। সেই কারণে আমরা এগুলো নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম।